লোকায়ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব 60-এর দশকের বিপ্লবী তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধের রাজনীতি নির্মাণ বিষয়ক দ্বিতীয় পর্বের কাজ। তো এটা নিয়ে আমরা গত পর্বে একটা আলোচনা করেছি। সেই পর্বের আলোচনার ধারাবাহিকতাটা আমরা এই পর্বে রাখব। আমাদের আরও কিছু কাজ আছে, কথা আছে, যে কথাগুলোর উপরে আমাদের আলো ফেলা দরকার এবং সেটাকে আরও পরিষ্কারভাবে উপস্থাপিত হওয়া উচিত, যা এখনকার প্রজন্ম, এমনকি পুরনো প্রজন্মের অনেকেই বিষয়টার উপরে স্বচ্ছ ধারণা রাখছেন না। তো আমরা এটা আমাদের সাথে আছেন হলো ওই 60-এর দশকের বিপ্লবী তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি শামসুজ্জোহা মানিক। আমরা তার কাছ থেকে এগুলো জানব। তিনি ইতিমধ্যে এটা জানিয়েছেন যে 60-এর দশকের বিপ্লবী তরুণ প্রজন্ম একটা রাজনীতি নিয়ে এসেছিলেন, কিন্তু ওই রাজনীতিটা এখানকার কি ডান কি বাম কি কমিউনিস্ট আন্দোলনের এরা কেউই সেটা নিয়ে আসতে সক্ষম হননি। এবং তাদের সাথে এই প্রজন্মের যারা যারা ছিলেন তারা কিন্তু, আমরা মজার একটা জিনিস লক্ষ্য করি, তারা কিন্তু কেউই মূল পার্টির সাথে নিজেরা আত্মীকৃত হতে পারেন না। সেখানে আমরা মোটা দাগে তিনটি অংশকে উল্লেখ করতে পারি। তার আগে বলে রাখি যে বিপ্লবী তরুণ প্রজন্মের মধ্যে যে অংশটা চীনাপন্থী নামে পরিচিত ছিল, এদের মধ্যেই এই আকাঙ্ক্ষাটা তীব্রভাবে আমরা লক্ষ্য করেছি। তো তাদের প্রথম পর্যায়ের সূচনা পর্যায়ের প্রতিনিধি ছিলেন কাজী জাফর আহমেদ, তার সাথে হায়দারাবাদ খান রণ প্রমুখেরা। কাজী জাফর আহমেদ, হায়দারাবাদ খান রণ, রাশেদ খান মেনন, মান্নান ভূঁইয়া প্রমুখরা পরবর্তীতে পার্টির লাইনের সাথেই নিজেদেরকে চলে যান। কিন্তু মুক্তিযুদ্ধের পর্বে আমরা দেখেছি তারা কিন্তু কোনো পার্টির সাথে আত্মীকৃত হতে পারেন নাই। তারা পুরাতন পার্টির সাথে এটা হতে পারেন নাই, বরঞ্চ তারা বিপ্লবী কমিউনিস্ট আন্দোলনের সমন্বয় পরিষদ এরকম একটা সংগঠন করে তারা নিজস্বভাবে শিবপুরে একটা ফাইট বা সশস্ত্র পাক বাহিনীর বিরুদ্ধে একটা সশস্ত্র অবস্থান গ্রহণ করে একটা শক্তিশালী যুদ্ধের মুক্ত এলাকা গঠন করে এটা কাজ করেছে। তারপরে আর দুটো ধারাকে আমরা এখানে লক্ষ্য করে দেখেছি। একটা হলো সিরাজ শিকদার, তিনি তার মতো করে সশস্ত্র প্রস্তুতি নিয়ে 1968 সাল থেকে তারা তাদের মতো করে দাঁড়িয়ে গেছেন এবং তারা বরিশাল অঞ্চলে একটা ঘাঁটি এলাকা গঠন করে সশস্ত্র যুদ্ধে তারা নেমে পড়েছিলেন পেয়ারা বাগানে। এখানে আরেকটি অংশ রয়েছে যেটা আমাদের আলোচনায় যথেষ্ট পর্যালোচনা হয় নাই, আলোচনায় তেমন আসে নাই। সেটা হলো 68 সালের দিকেই এই তরুণ প্রজন্মের একটা গুরুত্বপূর্ণ অংশ যারা এটা লক্ষ্য করলেন যে তাদের ইমিডিয়েট আগেকার নেতৃত্ব অর্থাৎ কাজী জাফর আহমেদ, রণ প্রমুখেরা যখন পার্টি লাইনের সাথে দিকে চলে যাচ্ছে, তাদের সাথে তারা মেলাতে পারছেন না। এদিকে সিরাজ শিকদার প্রথম থেকে সশস্ত্র এবং গোপন তৎপরতা শুরু করছেন, ওটা কেউর সাথেও তারা মেলাতে পারছেন না। তখন তারা স্বতন্ত্রভাবে একটা গ্রুপ সংগঠন গড়ে তুলেছিলেন, নাম দিয়েছিলেন পূর্ব বাংলার বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন 1968 সালে। সেই বিপ্লবী কমিউনিস্ট আন্দোলনের প্রধান আয়োজক কিংবা উদ্যোক্তা ছিলেন
শামসুজ্জোহা মানিক ভাই, এবং এর সাথে ছিলেন ডক্টর মাহবুবুল্লাহ, আবুল কাশেম ফজলুল হক, আমজাদ হোসেন এবং নুরুল হাসান। এরা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন তখনকার সময়ে। এই 5 জন মিলে যে পূর্ব বাংলার বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন নামে যে ধারাটা তৈরি করেছিলেন, এই ধারাটা সম্পর্কে আজকে আমরা শামসুজ্জোহা মানিক ভাইয়ের কাছ থেকে জানব। আপনারা কেন এই ধারাটা গড়ে তুলতে গেলেন, এটা একটু আমাদেরকে জানাবেন। আমরা পুরাতন কমিউনিস্ট নেতৃত্ব যারা ছিলেন, সেটা মস্কো পিকিং যাই হোক না কেন, মূলত তারা সবাই শ্রেণী সংগ্রামের রাজনীতিতে বিশ্বাস করত, জাতীয়তাবাদী রাজনীতিকে তারা ঘৃণা করত। মস্কোপন্থীরা তো বিপ্লবকেই ভয় পেত বা বিরোধিতা করত, যুদ্ধ বিরোধী ছিল, মুক্তিযুদ্ধে তো প্রশ্নই ওঠে না। যুদ্ধকে তারা ভয় পেত, যুদ্ধে তারা বিরোধিতা করত। তাদের দার্শনিক উৎস তো মস্কো থেকে এসেছিল। কুশ্চভ যে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বললেন, শান্তিপূর্ণ উপায় সমাজতন্ত্রের উত্তরণের তত্ত্ব হাজির করলেন। তারপরে এরা ওই লাইনে চলে গেল, মানে কমিউনিস্ট পার্টির একটা অংশ, বড় অংশ। বাকি যে অংশ তারা চীনপন্থী হলো। চীন বলল যে সশস্ত্র সংগ্রাম করতে হবে, সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে সমাজে পরিবর্তন সম্ভব, হ্যাঁ, এইটা শান্তিপূর্ণভাবে সম্ভব নয়। এই লাইনটাকে যারা সমর্থন করলো এরা তার চীনপন্থী হলো। এদের সংখ্যা কম ছিল প্রথমে, এটা মূলত ছাত্রদের এটা প্রবল ছিল। ব্যাপক ছাত্ররা তো বিপ্লবী, তরুণ প্রজন্ম, এরা তত ভয়টা করে না। এরা একটা মানে গোটা সমাজের পরিবর্তনে বিশ্বাস করে, এবং সেটা বিপ্লব ছাড়া তো সম্ভব না, যুদ্ধ ছাড়া সম্ভব না। এই বুদ্ধিটা তাদের মাথায় কাজ করতো। তাহলে কি এটা বলা যায় যে ছাত্র তরুণদের মধ্যেকার বড় অংশই ওই চীন ধারার কাইজাফর কে ছাত্র তখনকার যুগে 62-60-এর দশকে ছাত্র আন্দোলনের বিশাল নেতা, বিরাট নেতা হচ্ছে কাইজাফর আহমদ। তিনি চলে গেছেন এই লাইনে। তারপরে এলো মেনন, মতিয়া আর মেনন, দুজন তো, মেনন 2 ভাগ হয়ে গেল। মস্কোপন্থীদের প্রতিনিধি হলো মেনন, ওই মতিয়া, আর পিকিংপন্থী যারা তাদের প্রতিনিধি হলো মেনন পিকিংপন্থা। অর্থাৎ তরুণ প্রজন্মের ব্যাপক অংশ ছাত্র ইউনিয়ন করতো এরা, ওই যারা বিপ্লবী ছিল। ছাত্র ইউনিয়নের বড় অংশটাই এই কাজী জাফর, রণ, মেনন এই গ্রুপের মধ্যেই ছিল বলছেন আপনি। এখন এই রাজনীতি খুব স্বাভাবিকভাবে মস্কোপন্থী তো এখানে দাঁড়াতে পারছে না। পিকিংপন্থী বা চীনপন্থী যে রাজনীতি যে ধারা ছিল সেটা প্রবল হলো, বাইরে ছাত্রদের মধ্যে সমর্থন পাচ্ছে। স্বাভাবিকভাবে কমিউনিস্ট পার্টির ভেতর এর প্রভাব পড়লো, একটা অংশ বেরিয়ে চলে এলো এদের ভরসা করে বা ভর করে, ছাত্রদের ভরসায়। আর ইয়েদের সময় থাকলো না আর কি, মস্কোপন্থী মনি সিং, কোকা রায়, এদের দুজনের নাম বলেন তো। এই যে মনি সিং, না কোকা রায়। আমি বলছি যে মানে এই বিপ্লবী অংশের প্রভাবে মস্কোপন্থী থেকে কেউ অংশ কি বের হয়ে চলে এসেছিলেন এদের দিকে? হ্যাঁ, কে, শুভেন্দু দস্তিদার কে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের একজন যোদ্ধা, তখন এই লাইনে পড়তেন উনি। সেই মানুষটি তো এই রাজনীতির হলেন, প্রধান হলেন এক সময়। ও আচ্ছা, মানে অর্থাৎ চীনাপন্থী ধারার যে পার্টির যে অংশটা গড়ে উঠেছিল, সেখানে এই ছাত্র তরুণদের মধ্যে চীনাপন্থী ধারার যে প্রভাব, সেই প্রভাবটা কাজ করেছে এখানকার মানে পার্টির ভেতর থেকে চীনাপন্থী দিকে মানে চলে আসার ক্ষেত্রে। আর ব্যাপক ছাত্ররা চলে গেছে এদিকে, কি করবে? ওর তো কোনো ভবিষ্যৎ নাই, কোনো ভবিষ্যৎ নাই। মানে সমাজে তো একটা জায়গা পেতে হবে, তো 2-4 জন লোক নয় থাকলো, ওই কোনো আন্ডারগ্রাউন্ড, ওই ব্রিটিশ আমল থেকে শুরু করেছে জীবন, তাদের বাকি জীবনটা চলে যাবে, চলে তো প্রায় গিয়েছিল। তারা মস্কো ধারা থেকে গেল। যে কমিউনিস্ট হিসাবে আমাকে যেমন এক কমিউনিস্ট নেতা এক সময় বলেছেন যে কমরেড, মানে কমিউনিস্ট রাজনীতির সমালোচনা আমি করলাম, শুনে দেশে না পেয়ে বললেন যে কমরেড, আমি কমিউনিস্ট হিসাবে মরতে চাই।
তো এরা সবাই কমিউনিস্ট হিসেবে মরার লাইন নিয়েছিল, ওরা মোটামুটি সিপিবি ধারায় তারা থেকে গিয়েছিল। কিন্তু ওই ছাত্রদের প্রেরণার যারা অনুপ্রাণিত হয়েছিল, যারা মনে করছিল বিপ্লব দরকার, এদের প্রভাবে একটা বড় অংশ, চলে একটা এলো। গুরুত্বপূর্ণ অংশ চীনা এই ধারাতে যে চলে আসে। সুরেন্দ্র দস্তিদার, মোহাম্মদ তোহা, আব্দুল হক, এরা তো বিরাট নেতা তখন। মতিন, আলাউদ্দিন, হ্যাঁ, তারপরে আব্দুল মতিন, এদিকে হচ্ছে শ্রমিক নেতা বিরাট তখন বাশার ভাই, আবুল বাশার, দেবেন এরা, শিকদার। হ্যাঁ দেবেন শিকদার, এরা চলে এলো হচ্ছে ধারায়, বিপ্লবী ধারায়। তাহলে এদের বিপ্লবী ধারায় চলে আসার পিছনে অনেক কারণের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ বলছেন যে ছাত্র তরুণদের একটা প্রভাব কাজ করে। এদের প্রভাব, এদের যে ব্যাপক তরুণ প্রজন্ম তখন বিপ্লবী চিন্তার দিকে ধাওয়া করছে। আমি তো ওই প্রজন্মের মানুষ, ওইগুলো তো সব ঘটনাগুলো তো মনে আছে আমার, বহু ঘটনা। এখন আমি বলছি যে ওই ছাত্র তরুণ প্রজন্মের প্রভাবে কাজ করেছে পার্টির মধ্যে চীনাপন্থী ধারাকে এখানে ক্রিয়াশীল রাখতে কিংবা সক্রিয় রাখতে কিংবা শক্তিশালী করার ক্ষেত্রে ছাত্র তরুণদের একটা কাজ করেছে। কিন্তু ছাত্র তরুণরা কিন্তু কোনো পার্টির সাথে ওইভাবে তো মানে মার্চ করে নাই, সেটা ছিল না। যেমন আমার সঙ্গে পার্টির সম্পর্ক 63 সালে, 62 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, এসমলের আবাসিক ছাত্র হই। 62 গেছে, 63 শেষের দিকে বোধহয় আমার সঙ্গে পার্টির সম্পর্ক করলো। তাই এই আমি এত কর্মী ছিলাম, খুবই মানে খুব গতিশীল কর্মী ছিলাম আমি। এটা আমার সেই যুগে যারা জানতো তারা সবাই জানে আমি কি পরিমাণ লেখাপড়া করতাম, কিন্তু আমি খুব নিষ্ঠাবান কর্মী ছিলাম। কিন্তু আমার সঙ্গে পার্টির যোগাযোগ হয়নি, কার সঙ্গে হবে? এসএম হলে পার্টি গ্রুপটা তো করলাম আমি, কমিউনিস্ট পার্টি তো গোপন পার্টি, তার গোপন সেল, যেটা ছাত্রদের মধ্যে নন মেম্বার যারা, তাদের যারা মেম্বারশিপ পায় তারা তো সেল গঠন করলে সেল হবে, শব্দটা সাধারণত এটা ব্যবহার করা হতো। আর পার্টি গ্রুপ বলা হতো যারা নন মেম্বার। আমরা হচ্ছে মেম্বার না পার্টির, কিন্তু পার্টির সঙ্গে সংশ্লিষ্ট। তো আমাকে দায়িত্ব দেওয়া হলো, আমরা 4 জন মিলে গোপন পার্টি সেল গঠন করলাম এসব হলে। আমি, ডক্টর আকবর আলী খান, ওই যে মারা গেছে আমলা, হ্যাঁ, তারপরে আমি, আকবর আলী খান, স্মৃতিপুরে গোলমাল করছে, আফজালুর রহমান, আর হচ্ছে সাইফুদ্দিন আহমদ মানিক। আফজালুর রহমান কি অবস্থা হয়েছে জানি না, পরে রাজনীতি আর করেনি, যোগাযোগ রাখেনি, পাস করে বেরিয়ে চলে গেছে। সাইফুদ্দিন আহমদ মানিক কি আপনাদের সিনিয়র ছিলেন? না, সিনিয়র ছিলেন, আমার বোধহয় 1 বছরের সিনিয়র। উনি ছিলেন নন রেসিডেন্ট, মানে এসএম হলের ছিলেন না, ছিলেন, অ্যাটাচ ছিলেন। তো ফলে ওইভাবে প্রভাব তার মানে ছিল না। তাহলে পার্টির সাথে তো আপনাদের সম্পর্ক ছিল, পরে হলো গ্রুপ হিসাবে, আমরা তো পার্টির মেম্বার না। আচ্ছা, পার্টির সাথে গ্রুপ হলেও সম্পর্ক তো ছিল। হ্যাঁ, এটা আমার মাধ্যমে হয়েছিল। আচ্ছা, এবং এইটা যখন ওই ছাত্র ইউনিয়নের ডিভিশন হলো, মেনন গ্রুপ আর মতিয়া গ্রুপ 65-তে, তখন আমরা মেননকে সাপোর্ট দিলাম এই গ্রুপ থেকে। এবং এইটাকে পার্টিতে পৌঁছানোর দায়িত্ব, লিখিত সিদ্ধান্ত হলো সাইফুদ্দিন মানিককে দিলাম, কাগজ দিলে যে এটা পার্টিতে আপনি পৌঁছে দেবেন। না, কিন্তু আমাদের পার্টির সঙ্গে সম্পর্ক শেষ। আমাদের প্রশ্ন হলো, পার্টির সাথে আপনাদের সম্পর্ক ছিল? হ্যাঁ, সম্পর্ক ছিল, সদস্যপদ না পান কিন্তু সম্পর্ক ছিল। হ্যাঁ, কিন্তু আপনারা কিন্তু মুক্তিযুদ্ধে সংগঠনের ক্ষেত্রে আপনারা পার্টি লাইনের সাথে কেউ যান নাই, না কাজী জাফর আহমেদ, না সিরাজ শিকদার, না আমাদের প্রজন্ম, আসলে আমাদের প্রজন্মই যায়নি, কেউ যায় নাই তো পার্টি লাইনের সাথে। কিন্তু পার্টির সাথে সম্পর্ক ছিল, কিন্তু হ্যাঁ সেটা ছিল। আচ্ছা, তো এখন আমি আপনার কাছে প্রশ্ন করছি যে কাজী জাফর আহমেদরা তো পার্টির শেষে মানে তারা অত বড় নেতা হওয়া সত্ত্বেও পরবর্তীতে তারা কিন্তু পার্টি লাইনের দিকে চলে গেলেন, কিন্তু পার্টি দ্বারা আত্মীকৃত হতে পারেন নাই। হ্যাঁ, এবং তারা স্বতন্ত্রভাবেই যুদ্ধ করেছে। আচ্ছা, এখন সিরাজ শিকদারের গল্পটা তো আমরা গত এপিসোডে শুনেছি, আলোচনা করেছি। এখন আপনাদের অংশটার কথা বলছি যে
তাহলে না কাজী জাফর আহমেদ, না সিরাজ শিকদার, না পূর্ব বাংলার বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন কেউই পার্টি লাইনের সাথে নিজেদেরকে আত্মীকৃত করেননি। তারা স্বতন্ত্র অবস্থান থেকেই মুক্তিযুদ্ধের রাজনীতি গঠন করার দিকে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমরা দেখছি যে আপনারা একটা 5 জন মিলে একটা সেল গঠন করেছিলেন, একটা কেন্দ্র গঠন করেছিলেন, যাদের নাম বললাম, যে ডক্টর মাহবুবুল্লাহ, আপনি, আবুল কাশেম ফজলুল হক, তারপর আমজাদ হোসেন এবং নুরুল হাসান, এরা গঠন করেছিলেন। সেই গঠন করার ক্ষেত্রে তখন আপনাদের মানে আকাঙ্ক্ষাটা কি ছিল? আপনারা কেন কাজী জাফরদের সাথে গেলেন না? কেন সিরাজ শিকদারের সাথে আপনারা মানে একটা সমঝোতার দিকে গেলেন না? কেন আপনারা স্বতন্ত্র অবস্থান নিতে গেলেন? এটা একটু সংক্ষেপে বলেন, সংক্ষেপে বলেন। হ্যাঁ, কাজী জাফরের সঙ্গে তো তফাৎ হয়ে গেল 66-তে বলি। আচ্ছা, আমি তখন গ্রামে যাব আর কি, তার আগে আসলে হয়তো ওই আলোচনাটাই আমার গ্রামে চলে যাওয়ার কারণ, কারণ আমার কাজী জাফরের সঙ্গে যখন বসলাম আমরা, তখন ছাত্র ইউনিয়নে মেনন হচ্ছে নেতা, সামনে আছে, আর কাজী জাফর, আর এদিকে কাজী জাফরই তার আগেকার নেতা ছিলেন কাজী জাফরই, কিন্তু নেপথ্যে কাজী জাফরই প্রধান আর কি। কাজী জাফরের ছত্রছায়া এরা থাকতো, কাজের ছত্রছায়া। হ্যাঁ হ্যাঁ, রণতাই কাজী জাফরের ছত্রছায়া। তো এখন জাফর ভাই বা এরা দেখি যে কেউ আর বিরোধী আন্দোলন করছে না, মানে পার্টি লাইন, কোনো স্লোগানই দেয় না আইবের বিরুদ্ধে। স্বায়ত্তশাসন কর্মসূচিতে দূরের কথা, আইব বিরোধী নেই, স্লোগানই বন্ধ হয়ে গেছিল ছাত্রী মেনে 66 সালে। 66 ওই যে যুদ্ধটা হলো 65 যুদ্ধের পর থেকে এই অবস্থাটা হলো। আচ্ছা, তখন কি আপনারা তাদের সাথে যোগাযোগ করেছিলেন? কাদের সঙ্গে? এই কাজী জাফর যোগাযোগ তো বিভিন্ন সময় থাকতো, আমরা তো একত্রে। আপনি বলেছিলেন যে তাদের সাথে কথা বলেছিলেন। ও বৈঠক করেছিলাম, সেটা হচ্ছে আমাদের যে গ্রুপটা, মানে মাহবুবুল্লাহ, আমি, এটা আসা, এই আবুল কাশেম ফজলুল হক, আমরা যারা ঘনিষ্ঠ ছিলাম, এই কয়জনই তো না, আরও তো ছিল, ঘনিষ্ঠ ছিলাম, তারা বসলাম, বসে সিদ্ধান্ত নিলাম যে জাফর ভাই, রণ ভাই, মেনন ভাই, 3 জনের সঙ্গে আমরা বসবো একত্রে। এই 3 জনই কিন্তু হচ্ছে মূল নিয়ন্ত্রণ তখন ওই রাজনীতিটার, ছাত্রদের মধ্যে, যে আসলে এরা কি চায়, এরা মানে জাতীয় আন্দোলন করবে কিনা, ফয়সালা করতে চেয়েছিলাম। দায়িত্বটা আমাকে দেওয়া হলো, আমি আবার আবুল কাশেম ফজলুলকে রাখলাম সঙ্গে। তোমার যদি কখনো ফজলুলের সঙ্গে কথা হয় জিজ্ঞাসা করতে পারো, আমরা 2 জনেই ছিলাম। তো জাফর ভাইয়ের সঙ্গে, জাফর ভাইয়ের যে বাসা ছিলেন, ওনার একটা উর্দু রোডে একটা ঘর ছিল, সেখানে তিনি তখন মানে ভাড়া নিয়ে থাকতেন, হলে না তখন। তো ওনার ওই বাসাতে, ওনার ঘরে আমরা বসলাম, আমরা 2 জন, ওনারা 3 জন থাকলেন। তো আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করলাম, আমি যেহেতু বুঝিতে বেশি আলাপ করে লাভ নেই, বোঝানোর চেষ্টা করে লাভ নেই, কি ওনারা চান। সামান্য ইন্টারাকশন পরে আমি জাফর ভাইকে জিজ্ঞেস করলাম, জাফর ভাই, আপনি কি আইয়ুবকে সাম্রাজ্যবাদ বিরোধী মনে করেন? অর্থাৎ সাম্রাজ্যবাদ বিরোধী মানে জাতীয় বুর্জোয়া, কিন্তু পার্টি লাইন, আমি তো জানি বিষয়টা কি হবে। তারপরে তো আর জাতীয় বুর্জোয়াদের সঙ্গে ঐক্যের জায়গাও থাকে, সংগ্রামও থাকে, ঐক্যও থাকে। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ঐক্য হয়, আমার তো এগুলো জানা আছে, এগুলো কি বলে পলিটিক্যাল টার্মিনোলজির ব্যাপার আর কি। তো আমি ওই কথা জিজ্ঞেস করতে জাফর ভাই আমাকে বলেন, হ্যাঁ, আমি আইয়ুবকে সাম্রাজ্যবাদ বিরোধী মনে করি। ফুরিয়ে গেল। এবার আমি রণ ভাইকে ধরলাম, রণ ভাই, আপনি কি তাই মনে করেন? আপনি কি আইয়ুবকে সাম্রাজ্যবাদ বিরোধী মনে করেন? রণ ভাই বললেন যে না, আমি তা মনে করি না। আচ্ছা, এরপর আমি জিজ্ঞাসা করলাম মেননকে, মেনন ভাই, আপনি কি মনে করেন, কি ব্যাপার, কি মনে করেন, এই যে আইয়ুবকে কি সাম্রাজ্যবাদ বিরোধী মনে করেন? এ ব্যাপারে আমার কোনো মত নাই, ও আমি তো বলতে পারবো না।
প্রায় হুবহু এই ধরনের কথাগুলোই এখনো মনে আছে অনেক কিছুই। অল্প কথা তো, শব্দের দিয়ে একটা এদিক ওদিক হতে পারে, মূল আলোচনাটা তো মানে তিনি মত দিলেন না আর কি, মানে না, এড়িয়ে গেলেন। আমি যে তারপর আমি আবার নাছর বান্দা তো, এরপর আপনার তো একটা মত আছে এইসব ব্যাপারে, এসব ব্যাপারে আমার কোনো মত নাই, এটা হচ্ছে মেননের উত্তর। অর্থাৎ আমি বুঝলাম, আমি তো এদেরকে জানতাম ভালো, ওদের মনস্তত্ত্ব বুঝতাম, এবং ওখান থেকে বেরোনোর পরেও প্রমাণ হয়ে গেছে রণু ভাই আসলে কার্যকরকে বাদ দিয়ে এক পাও চলার মানুষ না। কারণ ওখান থেকে তো আলোচনার পর উঠে চলে এলাম, রণু ভাই অন্তত আমাকে বলতে পারতেন বা আমাদের দুজনকে বলতে পারতেন যে আমি কিন্তু আপনাদের সঙ্গে একমত, তা না, কিন্তু উনি চুপ করে বসে থাকলেন, আমরা চলে এলাম। আমি বুঝলাম যে কাজী জাফর আহমদ, আমার ভরসা ছিল দেশে ছাত্রদের নেতৃত্বে একটা বিপ্লব হবে, এটা মনে হতো আমার। মানে তাহলে কি আপনি এখানে আলোচনাতে এটা বোঝা যাচ্ছে যে হায়দার আকবর খান রণ তার মতামত যেটা মানে উল্লেখ করেছিলেন সেটা তো পজিটিভ, পজিটিভ, হ্যাঁ। তিনি ওই পজিটিভ মতের উপর দাঁড়িয়ে থেকে তাদের সাথে সম্পর্কটা না রেখে যদি আপনাদের এই অংশের সাথে আমাদের নেতা হতেন উনি, তাহলে তো তিনি তো মানে আমারও নেতা হতেন। যে আপনারা যে ধারাটা গড়ে তুলতে যাচ্ছিলেন সেই ধারা সামনে রেখে আমরা সেই ধারা তো তাকে সামনে রেখে আপনারা এগিয়ে যেতে পারতেন আর কি। আচ্ছা, সেটা উনি করলেন না। আপনারা যেটা করেছিলেন 65-66 সালের আচ্ছা, দিকে। তারপরে আমার সিদ্ধান্ত হলো যে কাজী জাফর আহমদ এবং তার সঙ্গে এরা যখন নাই, কাজী জাফর আহমদের ব্যক্তিত্ব সম্পর্কে আমার একটা ধারণা ছিল। আমি 62 সাল থেকে তাকে দেখছি, অবজার্ভ করছিলাম, একই হলে থাকতাম, প্রচুর মত বিনিময় হতো তার সঙ্গে আমার। উনি আমার 3-4 বছর সিনিয়র হোক না কেন, 3-4 বছর ওইরকমই আর কি সিনিয়র ছিলেন উনি। আমি ঢুকলাম, উনি বেরিয়ে গেছেন তখন, এরকম একটা অবস্থা। হলে ছিলেন কিছুদিন অল্প, খুব ঘনিষ্ঠতা হয়েছিল, উনি খুব স্নেহ করতেন আমাকে, খুব গুরুত্ব দিতেন। তো যাই হোক, এখন উনি যখন মানে আইবের বিরুদ্ধে লড়াইকে, স্বাধীনতা তো প্রশ্ন থাকেই না, আর স্বায়ত্তশাসনের প্রশ্ন থাকে না, উনি যখন আইবের বিরুদ্ধে স্লোগানও দেবেন না, আন্দোলন করবেন না, তখন আমার মনে হলো যে আমাদের প্রজন্মের পক্ষে এখন বিপ্লব করার কোনো বাস্তবতা নাই। কারণ ওই ধরনের কোনো নেতা নাই, যে একটা লিডার তৈরি হতে হয়, এটা হুট করে হয় না। আমার কাছে মনে হলো যে এই যোগ্যতা আমারও নাই, যে আমি ওই জায়গায় চাইলে যেতে পারবো না, আর কেউ নাইও, এখন হবে না। তখন আমার কি করা উচিত? আমার তখন মনে হলো যে ছাত্রদের দিয়ে তো এখন বিপ্লব হবে না, আপাতত হবে না, আমি গ্রামে যাই, গ্রামে গিয়ে কৃষকদের মধ্যে কাজ করি, রাজনীতির সমস্যাটা, সমাজের সমস্যাটা ভেতর থেকে, গ্রাম পর্যায় থেকে, নিচ থেকে বোঝার চেষ্টা করি। আমি গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিই। তারপর কিছুদিন পরে আমি গ্রামে চলে গেলাম। এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা, কিন্তু এইটা হচ্ছে আমার জন্য, আমি পরে যেটা বুঝি, এখন বুঝি, হয়তো অনেক ভুল হয়েছিল। আমি যদি ঢাকায় থাকতে পারতাম তাহলে হয়তো একটু ভিন্ন হতে পারতো, খুব একটা ইতিহাস গতিপথ খুব একটা ভিন্ন হতো না, কিছুটা হয়তো ভিন্ন করতে পারতাম। দ্বিতীয় ভুল যেটা, মানে দ্বিতীয় ঘটনা যেটা ঘটলো আর কি, সেটা আমার জন্য খুব বড় আঘাত ছিল, স্বীকার করবো এখন। আমি ওইভাবে স্বীকার করেছি, মনে পড়ে না, কাউকে বলেছে যে দুঃখ করেছি, তাও করিলে। সেটা হলো পূর্ববাংলা বিপ্লব কমিউনিস্ট আন্দোলন 68 সালে আমার উদ্যোগে তো হলো, সারা দেশব্যাপী তার আগে যোগাযোগ করা, দৌড়াদৌড়ি করা, এই সমস্ত করে আগে তো একটা গ্রাউন্ড আউট করতে হয়, সেটা আমি করেছিলাম। দিনাজপুরে বিভিন্ন জেলায় গেছিলাম, হ্যাঁ, সেসব জায়গায় আছে পাহাড়িদের সঙ্গে যোগাযোগ করা, বিভিন্ন জায়গায় যোগাযোগ করে তারপরে ঢাকায় এসে আমরা 5 জন বসলাম। যে 5 জনের কথা হলো, মাহবুবুল্লাহ, আবুল কাসেম ফজলুল হক, তারপরে আমজাদ হোসেন, নুরুল হাসান এবং আমি, 5 জন আমরা। ওর ঘোষণাপত্র আমি লিখলাম, কর্মসূচি আমার লেখা, গ্রাউন্ড ওয়ার্ক করাটা আমি করলাম। তারপরে তখন আমি বললাম, ঘোষণাপত্র হলো স্বাধীনতা রাজনীতি বিষয়ক। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, পূর্ববাংলার স্বাধীনতার জন্য, আচ্ছা, পূর্ববাংলার
কমিউনিস্ট বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন সংগঠনের নাম রাখলাম। হুম। এইবার সংগঠনের একজন সেক্রেটারি, মূল দায়িত্বপ্রাপ্ত একজনকে করতে হবে, তখন সাধারণত সেক্রেটারি, এটাই আমরা চিন্তা করতাম আর কি। আমি প্রস্তাব দিলাম যে একজনকে সম্পাদক বা সেক্রেটারি নির্বাচিত করা হোক। আমি ধরে নিয়েছি যে আমার নামটা প্রস্তাব করবে, আমি নিজের নাম নিজে বলতে পারি না। চারজনে চুপ করে বসে থাকলো। আমি বুঝলাম যে আমাকে কেউ চাচ্ছে না, আমাকে কেউ চাচ্ছে না, অর্থাৎ আমাকে যোগ্য মনে করছে না নেতৃত্বের। তা আমার তো সেখানে ইয়ে করা উচিত না, মানে অ্যাসার্ট করা উচিত না, আমাকে সেটা মনে হলো নেতৃত্বের জন্য। আমি এমনি এই ধরনের মানে অভ্যস্ত ছিলাম না, নিজেকে জাহির করা। আমিও তো আমার কাজের মধ্য দিয়ে আমি আসবো। তো এইটা আমি একমাত্র যদি কাউকে পেয়ে থাকি, মানে ওইভাবে কাইজা ফরওয়ার্ড, উনি কিন্তু চেয়েছিলেন ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি, ওই আমি মেননের বদলে আমার নামটা উনি চেয়েছিলেন, বলেছিলেন আমাকে যে আপনি ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি হন। এটা 1965 সালে, সরি 64 সালে বোধহয় প্রস্তাব দিয়েছিলেন। আমি রাজি হইনি। এটা হচ্ছে যে পার্টির সঙ্গে ফরহাদ ভাই অর্থাৎ কমিউনিস্ট পার্টিও সেটা চেয়েছিল। উনি আমাকে বলেওছিলেন যে ফরহাদ ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, আপনার কথা আমি বলেছিলাম, কিন্তু মানিক যদি রাজি হয় তার আমাদের কোনো আপত্তি নাই। তো ফরহাদ ভাইয়ের সঙ্গে আমি আছি পার্টিগতভাবে, আমার কাছে মনে হলো যৌক্তিক, আমি তাদের লোক মনে করছে। আর কাইজা বরাবর তো আমার চিন্তার ধারার সঙ্গে পরিচিত ছিলেন, প্রচুর আলোচনা হতো তার সঙ্গে। তো উনিও, আমি মনে করলাম দুজনই চাচ্ছে, আমি ইয়ে করিনি। আমার এখানে বিভিন্ন ব্যাপার আছে। একটা হচ্ছে মতাদর্শী কিছু সমস্যা আমার ছিল, আমি মার্ক্সবাদের উপরে খুব আস্থাশীল ছিলাম না পুরো। আপনি ওই ইটা গ্রহণ করেন নাই আর কি? আমি যান্ত্রিকভাবে মার্ক্সবাদ নিই না, আমার কাছে মনে হয় না না, এখানে তো মার্ক্সবাদের বিষয় না, এটা একটা ছাত্র সংগঠনের দায়িত্ব গ্রহণের প্রশ্ন। দায়িত্ব গ্রহণ কিসের জন্য? লিডারশিপ বিপ্লবের জন্য। না, সেই বিপ্লবের বিপ্লব তো করবে পার্টি, আপনারা ছাত্র সংগঠনের একটা দায়িত্ব নেবেন আর কি। হ্যাঁ, সেই দায়িত্বটা কিসের জন্য? একটা বিপ্লবী আন্দোলন গড়ে তোলার জন্য। আপনি কি তাহলে বলছেন যে মার্কসিজমের লেনিনিজমের প্রতি আপনার আস্থার জায়গায় যে ঘাটতি ছিল, এই ঘাটতির কারণে আপনি মানে ছাত্র ইউনিয়নের যে আপনার উপরে যে প্রস্তাবটা এসেছিল সেটা গ্রহণ করেননি? এটা একটা কারণ ছিল, এইটা প্রধান কারণ। তারপরেও তো আমি গ্রহণ করতাম যে ঠিক আছে, সময়ের মধ্য দিয়ে সব ঠিক হবে, ফয়সালা হবে। কিন্তু পরবর্তীতে আপনার কিন্তু পরবর্তীতে সকল কর্মকাণ্ডের মধ্যে তো আপনি একটা বিপ্লবই চেয়েছিলেন। বিপ্লব চেয়েছিলেন, বিপ্লব ভার বহন করার যে যোগ্যতা, দুই ধরনের যোগ্যতা। একটা হচ্ছে আমার মতাদর্শিকভাবে নিজেকে তৈরি মনে করতাম না, গ্যাপ আছে, আমি মনে করতাম আমার মধ্যে এখনো অনেক কিছু বোঝার বাকি আছে, আমাদের সেই বিপ্লবের সমস্যা। ঠিক আছে, আমি ওই প্রশ্নে। আর একটা হচ্ছে আর্থিক সামর্থ্য। আমার পারিবারিক ভিত্তিতে কি, আমার বাবার চাকরি, উনি পুলিশের অফিসার ছিলেন, তখন বোধ হয় ডিএসপি উনি ছিলেন। হ্যাঁ, বরিশালের ডিএসপি ছিলেন। আমাকে যখন প্রস্তাব দেওয়া হচ্ছে, আর আমি আয় বিরুদ্ধে আন্দোলনের একটা সংগঠনের, বিশাল সংগঠন, তার প্রধান হব, জেনারেল সেক্রেটারি হব, আমার বাবার চাকরি থাকবে? তা নাহলে উপায় হচ্ছে আমাকে ইয়ে করে দেওয়া, ত্যায্যপত্র করা। ত্যায্যপত্রকে আমি চলবো কি করে, রাজনীতি করবো কি করে, থাকবো কি করে, টাকা কোথায় পাবো? কত বাস্তব বৈষয়িক ব্যক্তিগত ব্যাপার আছে। ঠিক আছে, কিন্তু আমি এইগুলো থেকে আমি রাজি হই না। সেটা তো হলো মানে 65 সালের দিকে অবিভক্ত ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে আপনাকে একটা প্রস্তাব পার্টি থেকে এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব থেকে আপনার কাছে এসেছিল, কিন্তু নানান কারণেই আপনি সেই প্রস্তাবটা গ্রহণ করতে পারেননি আর কি। আচ্ছা, এখন আমি যেটা মনে করছি যে পরবর্তীতে আপনারা তো বিপ্লব করার জন্যই, অর্থাৎ বিপ্লব বলতে বোঝাচ্ছি যে বাংলাদেশের স্বাধীনতার রাজনীতিটা সংগঠিত করার জন্যই, মানে পূর্ব বাংলার বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন নামে এই সংগঠনটি গড়ে তুলেছিলেন। এই সংগঠনের যে গড়ে তুলেছিলেন সেখানে একটা বোঝা যাচ্ছে যে যেহেতু আপনাদের আগের মূল নেতৃত্ব কাজী জাফর আহমেদ, রণমেনন প্রমুখরা, তারা মানে পার্টি লাইনের দিকে চলে যাচ্ছে, সুতরাং আপনারা মনে করছেন যে এরা আসলে এইরকম এই ছাত্রদের এই আকাঙ্ক্ষাটা ধারণ করে এখানে বৈপ্লবিক
স্বাধীনতার রাজনীতিটা গড়ে তোলার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে। সুতরাং আপনারা নিজেরাই একটা মানে একটা গ্রুপ গড়ে তুললেন, বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন। এই যে গ্রুপটা গড়ে তুললেন, তার প্রভাব পার্টিতে কি পড়লো এটা একটু পার্টিতে হলো যে আলাউদ্দিন মতিন ভাইয়ের কিছুদিন পরে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি গঠন করলেন। অর্থাৎ এপিসিপি এমএল থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি গঠন করলেন। হ্যাঁ, তাহলে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি যে গঠন করলেন, তাকে আপনি কি এটা দাবি করছেন যে আপনাদের এই মানে স্বতন্ত্র অবস্থান নিয়ে যে আপনারা ছাত্ররা যে আবার নতুন করে সংগঠিত হচ্ছেন, তার প্রভাবেই কি এটা করেছেন বলে? উনি এই সময় করবেন কেন? আরো আগে করতে পারতেন। আমরা সংগঠন গঠন করার পরপর করলেন কেন? ছাত্রদের মধ্যে তো বিরাট বিভাজন হয়ে যাচ্ছে। স্বাধীনতার পক্ষে আসলে জোয়ার তো স্বাধীনতার পক্ষে। তাহলে আপনারা যখন পূর্ব বাংলা বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন গড়ে তুলেছেন, তখন কি পরিস্থিতি এমন ছিল যে রণমেনন কাজী জাফর রণমেননদের থেকে স্টুডেন্টরা আপনাদের দিকেই মানে বেশি প্রভাবিত হচ্ছে? আর অনেক বেশি, ওদের চাইতে অনেক বেশি। মানে নেতৃত্ব মাহবুবুল্লাহ তখন জেনারেল সেক্রেটারি ছাত্র ইউনিয়নের, ব্যাপক ছাত্র সমাজ তার পেছনে, ছাত্র ইউনিয়নের ব্যাপক সংখ্যক কর্মীরা তার সঙ্গে। 68 সালের দিকে? হ্যাঁ, মানে তখন ওই নেতৃত্বটার চাইতে এরা ছিল সবচাইতে বেশি উজ্জ্বল এবং প্রভাব সৃষ্টিকারী আর কি। এটা এই অবস্থায় আলাউদ্দিন মতিন ভাইরা যখন করলেন, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি করলেন এবং পূর্ব বাংলার স্বাধীনতা চাইলেন, ওনাদের সঙ্গে তো যোগাযোগ হলো, আমি যোগাযোগ করলাম, আলোচনা হলো। আমি দেখলাম যে রাজনীতি তো মূলত এক হয়ে গেছে, তাহলে আমরা ঐক্যবদ্ধ পার্টি গঠন কেন করব না? ওনার যদি রাজনীতি ওই পুরোনো কমিউনিস্ট পার্টি যখন তারা গঠন করলেন, মানে মতিন আলাউদ্দিন, দেবেন শিকদার এবং আবুল বাশার, এখানে আরেকটা, হ্যাঁ ওনার তো করলেন, এখানে আরেকটা ঘটনা আছে, এগুলো ব্যক্তিগত ব্যাপার এসে যায়। সেটা হচ্ছে পূর্ব বাংলার বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন গঠন আমার উদ্যোগে হলো। আমি যখন একজনকে দায়িত্ব দিতে বললাম, তখন আমার নামটা বললো না, তখন আমার প্রতি অনাস্থা। তাহলে আমি তো পার্টির নেতা না, মূল নেতা না, বিভিন্ন জায়গায় আলোচনা করতে যেতে হয়, আমি কোন ক্যাপাসিটিতে যাব? একজন সদস্য সেক্রেটারি মুভ করে না, যায় না, আমাকে যেতে হয়, অত আমি পার্টির সেক্রেটারি না। আর সংগঠন তো খালি বাংলা ঢাকায় না, সারা দেশে, হ্যাঁ দেশে ছিল, যোগাযোগ করতে হতো। কোন ক্যাপাসিটি? আমি কয়েকবার গেলাম, গিয়ে আমার কাছে এত খারাপ লাগতো, হীনমন্য বোধ করতাম, বিব্রত এবং এই অবস্থা, হ্যাঁ খারাপ লাগতো। অর্থাৎ তাহলে এটা বলা যাচ্ছে যে তখন আমার মনে হলো, যেহেতু ওই সংগঠনটা উদ্যোক্তা আপনি, উদ্যোগ গ্রহণ করেছিলেন আপনি, তার ঘোষণা কর্মসূচি লিটারেচার আপনি লিখেছিলেন এবং আপনি সবাইকে অর্গানাইজড করেছিলেন, কিন্তু আপনি যেহেতু তার দায়িত্ব, আনুষ্ঠানিক দায়িত্বটা আপনি মানে আপনাকে দেওয়া হলো না, তখন সঙ্গত কারণেই আর যারা যারা এটার দায়িত্বে এসেছিলেন তারা এটাকে সঠিকভাবে আর মানে এগিয়ে নেননি। আমাকেই করতে হতো সবকিছু। এমনকি যখন আলাউদ্দিন ভাইদের সঙ্গে যখন ঐক্যের সিদ্ধান্ত হলো, এরিয়াগুলো নেগোসিয়েট করতে হয়তো, এটা আমাকে করতে হতো। একটা ইয়েতে বোধহয় শুধু আবুল কাসেম ফজলুল সঙ্গে ছিলেন, আর কোনোটাতে তিনি যেতেন না। আপনি করতেন আর কি? আমাকে করতে হতো। আমার তখন মনে হলো যে আসলে আমি একা, আমার কোনো সাপোর্ট নাই। আমি যেভাবে চিন্তা করি, আমি যেভাবে এগোতে চাই, আর কিছু যে মত বিনিময় হতো না তা তো না, দু একজনের সাথে করতাম, তো তাতে তো হয়তো ভাবতো যে আমার মার্ক্সবাদে অবিচল আস্থা নাই, এটা হয়তো মনে করতো আমার সহকর্মীরা কেউ। ও মানে আপনাকে দায়িত্ব না দেওয়ার পিছনে এটাও একটা কারণ হতে পারে বলছেন? বলতে পারে। আমার মধ্যে অন্ধত্ব ছিল না এবং সাহেবের মত বিনিময় হতো, তো আলোচনা করতাম। আমি ডিফারেন্ট ছিলাম, এখন আমি বলছি
আসলে আমি অনেক ভিন্ন ছিলাম, সবার থেকে অনেক ভিন্ন ছিলাম, চিন্তায়, আচরণে, বহু কিছু ক্ষেত্রেই। তো চিন্তার ক্ষেত্রে তো এটা বটেই। এইটা কেন নাম, সেটা তো বুঝলাম। আমি এখন বলি, হ্যাঁ, সেটা হচ্ছে যে নাহলে এই পয়েন্টটা ইয়ে যাবে, বেশি ইলাবোরেশন আমি করতে চাচ্ছি না। আসলে আমরা এক অর্থে পূর্ব বাংলার বিপ্লব কমিউনিস্ট আন্দোলনে যোগ দেওয়াটা আমাদের জন্য আত্মহত্যা সামিল হয়েছিল। এটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়েছিল। যোগ দেওয়ার সিদ্ধান্তটা কে নিয়েছিল, কারা নিয়েছিল? আমরা নিলাম না, আপনারা নিলেন? ঐক্যের সিদ্ধান্ত নিলাম। ঐক্যটা কি হলো, যোগদান হয়ে গেল বাস্তবে। ও সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু একটা পার্টির সাথে ছাত্র সংগঠন ঐক্য হয়? ছাত্র সংগঠন না তো, আমাদেরটা তো ও আচ্ছা, বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন। বিপ্লব কমিউনিস্ট আন্দোলন। হ্যাঁ, তো আমরা তাহলে বিপ্লবী কমিউনিস্ট আন্দোলন যেটা গঠন করেছিলেন আপনার, আমাদের তখন কৃষক ভিত্তিও তো আছে, আমজাদ কৃষক আন্দোলন করছে, আমি কৃষক আন্দোলন আপনি করছি। কৃষক আন্দোলন করছেন। হ্যাঁ, ছাত্রদের মধ্যে অসম্ভব জনপ্রিয়, অসম্ভব বিরাট জনপ্রিয় ভিত্তি আমাদের তখন, ব্যক্তিত্ব। মাহবুবুল্লাহ আর আবুল কাশিম ফজলুল হকের তখন কি, উনি কি কোনো সেক্টরে কাজ করতেন, না, কৃষক কাজ শ্রমিক? আর নুরুল হাসান? নুরুল হাসান এই ছিল, এটা আর একটা জিনিস যেটা আমার খুব শক করেছিল। সে ছিল সিয়াসিদের এজেন্ট, সিয়াসিদের লোক হিসেবে আমাদের সংগঠনে সে যোগ দিয়েছিল অন্তর্ঘাত করার জন্য এবং খবর পৌঁছে তাদের কাছে পাচার করার জন্য। এটা আমাকে খুব আহত করেছিল। এটা কি আপনারা পরবর্তীতে বুঝলেন কিভাবে? বুঝলাম, ঐক্যের আলোচনা হলো ইয়ের সঙ্গে, সিয়াসিদের সঙ্গে আমাদের। আমি প্রস্তাবটা দিয়েছিলাম আমাদের ঐক্যের আলোচনা করা দরকার, আমরা এক সংগঠন করতে পারি কিনা। এসেদের সাথে আপনারা বসেছিলেন? বসছিলাম। সেখানে কে কে ছিলেন? আমি আর মাহবুবুল্লাহ ছিলাম, নুরুল হাসান ছিল, আর ওদের ছিল দুইজন বোধহয় ছিল, শেষিদার ছিল, আরেকজন কে ছিল, একজন না দুইজন ছিল, মনে নেই এখন। জাস্ট অপমান করার জন্য আমাদের ডেকেছিল, এগ্রি করেছিল। হ্যাঁ, এগুলো আলোচনার সময় নষ্ট হবে, এখন যাচ্ছি না। আচ্ছা, যাই হোক, মানে আলোচনাটা, এবং ওখানেই নুরুল হাসান শেষিদার লোক হিসেবে ধরা দিল, আত্মপ্রকাশ করলো। তারপর তাকে বাদ দিয়ে দিলাম, আমরা চারজন হলাম। কিন্তু এটাও আমার জন্য একটা ধাক্কার ব্যাপার, অর্থাৎ সিয়াসিতে কি প্রচন্ড প্রভাব তখন ছড়িয়ে পড়ছিল, এটা বোঝানোর জন্য কথাটা এখানে বললাম। এইটাকে আমরা রোধ করলাম একটা কোন রকমে, কিন্তু তার আমার কাছে মনে হলো যে আমার সহকর্মীদের যে দশা দেখছে এটা রোধ করা যাবে না, সিয়াসিতে ট্রেন নিয়ে যাবে। আমি তো গ্রামে থাকি, মফস্বলে থাকি, ঢাকায় তো আমার অবস্থান নাইও। আমি কয়দিন এখানে এসে মাঝে মাঝে এসে উঠবো, আমার দায়িত্ব নাই, কিছু নাই, আমি কয়দিন এভাবে কাজ করব। তো আমি শুধু গ্রামে আমি থাকি, যেহেতু আমার মনে হয় সংগঠনটাকে রক্ষা করা দরকার, বা প্রজন্মকে। আমার চিন্তা হচ্ছে প্রজন্মকে রক্ষা করা, রক্ষা করলে বিপ্লব হবে, আর রক্ষা করতে না পারলে কিচ্ছু হবে না। এটা মনে হয় সিয়াসিদের সাথে আপনাদের পার্থক্য ছিল প্রধানত, যেটা গত এপিসোডে আপনি উল্লেখ করেছিলেন, যে তারা সশস্ত্র, প্রথম থেকে গোপন সশস্ত্র লাইনের কাজ করার পক্ষেকার, তারা এটা শুরু করেছিল কাজটা। আর আপনারা বলছেন যে গণরাজনীতি, গণ আন্দোলন, গণসংগ্রামের জায়গাটা, মানে এটাকে রক্ষা করতে হবে, এটা চালাতে হবে, এটা সমান্তরাল যুদ্ধের প্রস্তুতি চলবে। এটা মূল পার্থক্য ছিল তাদের সাথে। হ্যাঁ, মূল পার্থক্য। আমাদের কথা যে দুইটাই পাশাপাশি চালাতে হবে, ওর কথা একটা, এর বেশি না। তাহলে এখানে কিন্তু আর একটা জিনিস আমরা লক্ষ্য করে দেখছি, যে হায়দার খান রণ চিন্তার দিক থেকে আপনাদের দিকে আসলেও বস্তুগত দিক থেকে তিনি আপনাদের সাথে আসেননি। এটা আসলে ইতিহাসটা অন্যরকম হয়ে যেতে পারত। হ্যাঁ। আর সিরাজদের সাথে প্রশ্নটি হলো যে প্রথমেই সশস্ত্র সংগ্রামের চাইতে এটাকে মানে গণ আন্দোলন, গণসংগ্রামের অধীনস্থ করে যদি সশস্ত্র সংগ্রামটাকেই তারা দেখা হতো, তাহলে হয়তো তাদের সাথেও আপনাদের একটা সমঝোতা হওয়ার সুযোগ থাকার কথা। হয়তো কেন, এটি ডেফিনেটলি হতো, ডেফিনেটলি হয়ে যেত। হ্যাঁ, এক সংগঠন হতো। এই রকমটা হয়ে গেলে তো এই ধারাটা তো অপ্রতিরোধ হয়ে যেতে পারতো। হ্যাঁ, অপ্রতিরোধ, এটা বিশাল ভয়ঙ্কর ব্যাপার হয়ে যেত, মানে প্রচন্ড ব্যাপার হতো। হ্যাঁ, হায়দার খান রণ, মাহবুবুল্লাহ, শামসুজ্জোহা মানিক, সিরাজ শিকদার, আবুল কাশিম ফজলুল হক, আমজাদ হোসেন, এইরকম ভেটারান ব্যক্তিত্ব,
এরা একটা তাদের একটা রাজনীতি তো প্রায় কাছাকাছি। হ্যাঁ, এরা এক জায়গায় আসলে পরে তো মানে পার্টি আপনাদের পিছে পিছে চলে আসার মতন তছনছ হয়ে যেত সব, তছনছ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, সাংঘাতিক অবস্থা হতো। এখন যেটা বাস্তব হয়ে গেল, ঐক্যের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মধ্য থেকে ওরা নতুন কমিটি করলেন, আলাউদ্দিন ভাইরা, আলাউদ্দিন ভাই, মতিন ভাই, দেবেন শিকদার তখন সেক্রেটারি। নতুন কমিটি গঠন করলে আমাদের মধ্য থেকে 4 জন আমরা তখন, আমি, ফজলুল হক, মাহবুবুল্লাহ, আমজাদ হোসেন, 4 জনের মধ্যে 2 জনকে নিলেন। আমাকে, কাকে কাকে নিলেন? মাহবুবুল্লাহ আর আমজাদ হোসেন, এই দুজনকে পুরোনো কমিউনিস্ট পার্টিতে অন্তর্ভুক্ত করলেন সিনিয়র কমিটিতে। আমাকে বাদ দিয়ে দিলেন। আবুল কাসেম ফজলুল হক আর আপনাকে হ্যাঁ, বাদ দিলেন। ফজলুল হকের ব্যাপারটা বুঝি, কাজ করতো না তো, কোনো কিছু করতো না, বসে থাকতেন। তো স্বাভাবিকভাবে তাকে তারা নেবে কেন সেন্ট্রাল কমিটি, তাকে রোল প্লে না যদি না করে, যুক্তি বুঝলাম। কিন্তু আমাকে তো না নেওয়ার কারণ ছিল না। নেগোসিয়েশনটাও তো আমি করেছিলাম, ইচ্ছাকৃতভাবে কাজটা তারা করেছিল, পরিকল্পনা মাফিক। কিন্তু তারা তো মানে স্বাধীনতার আন্দোলন যেটা যেটা নিয়ে আপনাদের সাথে ঐক্য হলো, সে জায়গাটা কি তারা ওইভাবে মানে এগিয়ে নিয়ে যাওয়ার এটা ক্ষেত্রে ওন করে নেই তারা, এটা প্রতারণা করেছিল আসলে আমাদের সঙ্গে, প্রতারণা করেছিল। এবং আমাদের দেশের কমিউনিস্ট রাজনীতির সমস্যাটা আমি বুঝেছি। মতিন ভাইয়ের সঙ্গে একদিন আলোচনা হচ্ছিল, এটা 83 সালে সম্ভবত, 80-র দশকে, আমাদের এক বন্ধুর অফিসে, আব্দুল মতিন। তা মতিন ভাইকে আমি অভিযোগ করে বলছিলাম, অনুযোগ করে বলছিলাম যে মতিন ভাই, আপনি তো ভাষা আন্দোলনের নেতা ছিলেন, এবং আপনাদের সঙ্গে যে আমরা যোগ দিলাম, পূর্বাঞ্চল কমিউনিস্ট পার্টিতে যে আমরা যোগ দিলাম, তো আপনার বিবেচনাটা তো প্রধান ছিল অন্তত আমার কাছে, যে আপনি ভাষা আন্দোলনের নেতা, একটা জাতীয়তাবাদী আন্দোলনের আপনি নেতা ছিলেন ছাত্র জীবনে, আপনি জাতীয় পর্যায়ে এসে জাতীয় নেতৃত্বের দায়িত্বটা নেবেন, এই আশা তো আমাদের ছিল। আপনারা তো ইয়েও দিয়েছিলেন, সেই প্রত্যাশা তো আমাদের জন্য সৃষ্টি করেছিলেন, এটা আপনারা করলেন না কেন? জাতীয়তাবাদী আন্দোলন ভূমিকা রাখলেন না কেন? উনি উত্তরটা দিয়েছিলেন, 52 সালে আমি যে ভাষা আন্দোলন করেছিলাম, তখন তো আমি কমিউনিস্ট ছিলাম না। কমিউনিস্ট থাকলে আমি ভাষা আন্দোলন করতে পারতাম না। 60-এর দশকে যে পারিনি বলছেন, তখন তো আমি কমিউনিস্ট, আমি কি করে জাতীয়তাবাদী আন্দোলনের নেতৃত্ব দেবো? কিন্তু আমরা তো এই প্রতিভা খুব সিনসিয়ার লোক, তো ওনার সমস্যা অন্য জায়গায়, বুঝার সরল লোক আর কি, সরল লোক। হ্যাঁ, উনি অনেক কিছু ফ্র্যাঙ্কলি বলে দিতেন, এটা ওনার ফ্র্যাঙ্ক কনফেশন না। কিন্তু আমরা তো পুরো সিনারিওটাতে যেখানে দেখি মানে মুক্তিযুদ্ধের রাজনীতিতে, তো আজকে কি একটু আচ্ছা আমরা শেষ করে দেবো। শেষ করে দেবো। মুক্তিযুদ্ধের রাজনীতির সিনারিওতে তো সবখানেই আমরা তো দেখছি যে বামপন্থী কমিউনিস্ট নেতা কর্মীদের ব্যাপক অংশগ্রহণ, ব্যাপক তাদের পারফরমেন্স তারা করছে, এরকমইটা দেখছি। রাজনীতির ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে তারা ভয়ঙ্কর রকমে মানে উল্টাপাল্টা করছে, কিংবা সঠিক একটা গাইড দিতে পারছেন না, কিংবা তারা, আমার মনে হয় আমাদের আর একটা সেশন খোলা দরকার এটার উপরে আলোচনা। আচ্ছা, তাহলে আমরা আজকে আপাতত এই 2 নম্বর পার্টটা আজকে থাক, পর্বটা আমরা তৃতীয় পর্ব আমরা আরেকটা আলোচনা। আজকের পর্বটা ছিল 60-এর দশকের বিপ্লবী তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধের রাজনীতি নির্মাণ, তৃতীয় পর্ব। আজকে এখানে মোটামুটি এখানে শেষ করে দিলাম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।